আমেরিকার নিউ ইয়র্ক সিটির ইহুদিরা আরেকবার জানিয়ে দিলেন নেতানিয়াহু বিরোধী মতকেই তারা সমর্থন করছেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের পর সবচেয়ে বেশি ইহুদি থাকেন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। মাত্র 1 বছর আগে তারাই শহরের মেয়র বেছে নিয়েছিলেন ফিলিস্তিনপন্থী মুসলিম প্রার্থী জোহরান মামদানিকে। এবার আরও একবার তারা মামদানি স্যান্ডার্স জুটির মতের পক্ষেই জানিয়ে দিলেন তাদের রায়। এটা কি ছোট্ট একটা স্ফুলিঙ্গ, ধর্মের চেয়ে উপরে উঠে সত্যের পাশে এসে দাঁড়ানো, যার রেশ এখন দেখা যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে? বিশ্ব রাজনীতির এই স্ফুলিঙ্গই কি এবার দেখা গেল ধনতন্ত্র এবং দক্ষিণপন্থী রাজনীতির প্রাণকেন্দ্রে নিউ ইয়র্কের সামান্য একটা দলীয় নির্বাচনে। হ্যাঁ, নিউ ইয়র্ক, যেখানে আমেরিকার চরম দক্ষিণপন্থী ধনকুবের ব্যবসায়ী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি। সহজ ভাষায় বিষয়টা একবার বুঝে নিই। আমেরিকার ভোটে লড়ে দুই দল। আমেরিকাকে বলা হয় একটি দুদলীয় ব্যবস্থার দেশ বা টু পার্টি সিস্টেমের দেশ। এর মানে হলো দুটো মূল দল আমেরিকার রাজনীতি, সংসদ এবং কংগ্রেস এবং প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি অংশ নেয়। এরা হলো এক, ডেমোক্রেটিক পার্টি, যারা তুলনায় একটু লিবারেল বা উদারপন্থী, আর দুই, রিপাবলিকান পার্টি, যারা সাধারণত কনজারভেটিভ বা রক্ষণশীল, মানে ডোনাল্ড ট্রাম্পের দল। এখন যার হাল মোটামুটি অন্ধভক্ত মাগাদের হাতে। 1852 সালের পর থেকে আজ পর্যন্ত আমেরিকার সব প্রেসিডেন্টই এই দুই দলের কোনো একটি থেকে নির্বাচিত হয়েছে। কাগজ কলমে আরো দল থাকলেও বাস্তবে ক্ষমতার লড়াইটা কেবল এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই আর এর টেকনিক্যাল কচকচির মধ্যে যাচ্ছি না। আর মাত্র কয়েকদিন আগে সেখানে এক নির্বাচনের ফল প্রকাশিত হলো, আর তাতে কি দেখা গেল এই স্ফুলিঙ্গ কিরকম? নিউ ইয়র্ক সিটিতে প্রাইমারি নির্বাচন ছিল, মানে দলের ভেতর থেকেই ভোটাভুটি করে মূল লড়াইয়ে যাওয়া একটা প্রার্থী ঠিক করা। দলের সমর্থক এবং জনগণের একাংশ ভোট দিয়ে দলের প্রতিনিধি প্রার্থীকে বেছে নেন। যেমন ডেমোক্র্যাট পার্টির ভেতর থেকে হয়তো 3-4 জন প্রার্থী হতে চান। তারা প্রথমে নিজেদের মধ্যে একটা নির্বাচনে লড়বেন। সেই নির্বাচনে দলের সাধারণ সমর্থকরা যাকে সবচেয়ে বেশি ভোট দেবেন, তিনি চূড়ান্ত বা মূল নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল প্রার্থী হিসেবে দাঁড়াবেন। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি দু দলেরই প্রাইমারি নির্বাচন হয়ে গেল। সেখানে সাধারণ নির্বাচনে সাধারণত ডেমোক্র্যাটরাই শেষ পর্যন্ত জেতেন, তাই রিপাবলিকান পার্টির প্রাইমারির খুব একটা গুরুত্ব এখানে থাকে না। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিকেই মূল নির্বাচন ধরা হয়। যেহেতু নিউ ইয়র্ক একটি উদারপন্থী শহর, তাই এক অর্থে এই ভোটের রায় ছিল একটা স্পষ্ট ম্যান্ডেট বা জনাদেশ। কি সেই ম্যান্ডেট বা গণরায়? এই রায় কি বলে দিল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও একটা বড় পরিবর্তন হচ্ছে? আর এটাও কি বলে দিল যে দূর হটো ইসরায়েল? এই রায় কি আসলে একটি নমুনা বা স্যাম্পল? আজকের এই এপিসোডে এই বিষয়টির ভেতরের খবর খুব সহজ করে আপনাদের সামনে নিয়ে আসব, আর সেই সঙ্গে পেশ করব কিছু সমীক্ষা রিপোর্ট। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার এবং হাইপ করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আগামী নভেম্বরে ভোট হবে আমেরিকায়। নভেম্বরের ভোট মানে হলো আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। এই ভোটে আমেরিকার মানুষ তাদের সংসদ বা কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের নতুন সদস্য বেছে নেওয়ার জন্য ভোট দেবে। লড়াই হবে ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান প্রার্থীদের মধ্যে। কিন্তু তার আগে এই জুনেই ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে এই নভেম্বরে কারা দলের প্রার্থী হবেন। আর এই ভোটে গোটা বিশ্বের নজর ছিল এবার নিউ ইয়র্ক সিটির উপর। কেন? কারণ ডেমোক্র্যাটদের মধ্যে একটি নতুন আইডিয়া নিয়েই নিউ ইয়র্কের ভোটে জিতেছেন জোহরান মামদানি। মাত্র 6 মাস আগেই তিনি মেয়র হয়েছেন, তাই এর মধ্যে তিনি কি কি কাজ করেছেন সবার নজর রয়েছে তার উপরে। কিন্তু শুধু মেয়রের কাজই তো নয়, এক নতুন আইডিয়ারও তো পথিক জোহরান মামদানি। এবারের প্রাইমারি ভোটে দেখা গেছে তারই প্রতিফলন। ডেমোক্র্যাটদের মধ্যে এই নতুন আইডিয়াটা বুঝতে গেলে আমাদের ভারতের দিকে একবার তাকাতে হবে। ভারতের শতাব্দী প্রাচীন দল হলো কংগ্রেস। রাহুল গান্ধী তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই কংগ্রেসের মধ্যে এক বৃদ্ধতন্ত্রের বাধা পেয়ে আসছিলেন।
কংগ্রেসের যা কিছু সিদ্ধান্ত হতো তা বন্ধ দরজার ভেতরে। কিন্তু রাহুলের এক 4000 কিলোমিটার ভারত জুড়ে যাত্রাই পাল্টে দিল কংগ্রেসের রাজনীতি। রাহুলের এই রাস্তার রাজনীতি এখন কংগ্রেসের মূল ধারা। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বৃদ্ধ মানুষ, কিন্তু সবাই জানেন দলের মূল চালিকা শক্তি রাহুল এবং কিছুটা প্রিয়াঙ্কা গান্ধী। বৃদ্ধ খার্গে সাহেব এখন এই ধারারই প্রতিনিধিত্ব করেন। ঠিক একই রকম আমেরিকায় জোহরান মামদানির রাজনীতি, যার হাত ধরে ডালপালা মেলেছিল, তিনিও এখন বৃদ্ধ। তিনি বার্নি স্যান্ডার্স। 2016-তে অনেকেই বার্নি স্যান্ডার্সের উত্থানকে একটা ক্ষণস্থায়ী তরঙ্গ ভেবেছিলেন, কিন্তু এক দশক পরে দেখা যাচ্ছে সেই তরঙ্গ থেমে যায়নি, বরং নতুন নেতৃত্বের হাতে তা আরো সংগঠিত হয়েছে। আজ নিউ ইয়র্কের মামদানি সেই সমাজতান্ত্রিক ভাবধারার সবচেয়ে উজ্জ্বল মুখ। ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠিত নেতৃত্ব বলতে মার্কিন রাজনীতিতে সেই নেতৃত্বকে বোঝায় যারা বহু দশক ধরে দলের নীতি এবং কৌশল নির্ধারণ করে এসেছে। চাক সুমার, হাকিম জেফরিস, ন্যান্সি পেলোসি বা জো বাইডেন এরা এই ধারার প্রতিনিধিত্ব করেন। তারা সংস্কারের পক্ষে, কিন্তু ধীরে ধীরে। তারা কল্যাণকামী রাষ্ট্র চান, কিন্তু তা চান পুঁজিবাদী কাঠামোর মধ্যে থেকেই। তারা পরিবর্তনের কথা বলেন, কিন্তু বিপুল রাজনৈতিক ঝুঁকি নিতে চান না। অন্যদিকে মামদানি, বার্নি স্যান্ডার্স এবং আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজদের ধারা বলছে আমেরিকায় বৈষম্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরনো পদ্ধতিতে তার সমাধান হবে না। আবাসনের সংকট, স্বাস্থ্যসেবার ব্যয়, শ্রমিকের মজুরি, ছাত্র ঋণের বোঝা, এসবের প্রশ্নে আরো অনেক আক্রমণাত্মক নীতি দরকার। এই ধারাকে ডেমোক্রেটিক সোশ্যালিজম বলে চিহ্নিত করেছেন মামদানিরা। আর এই ধারার মানুষদের মধ্যে একটা নাম একটু মনে রাখতে পারেন, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। পরে কোনো একটা সময় তাকে নিয়ে একটা এপিসোড করার ইচ্ছে রয়েছে। এখন সংক্ষেপে একটু জানিয়ে রাখি এই ভিডিওর মূল ফোকাসের সঙ্গে প্রয়োজনীয় বলে। আমেরিকার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই তরুণী রাজনীতিবিদ আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। 2018 সালে মাত্র 29 বছর বয়সে তিনি প্রথমবার মার্কিন সংসদে নির্বাচিত হন। মানে আমেরিকার ইতিহাসের সবচেয়ে কম বয়সের নির্বাচিত মহিলা সংসদ সদস্য। রাজনীতিতে আসার আগে তিনি নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁয় ওয়েট্রেস এবং বারটেন্ডার হিসেবে কাজ করতেন। 2018 সালের ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে তিনি জো ক্রাউলি নামের একজন অত্যন্ত শক্তিশালী এবং 10 বারের পুরনো নেতাকে হারিয়ে সবাইকে চমকে দেন। মামদানির মতোই আলেকজান্দ্রিয়া ডেমোক্রেটিক পার্টির ভেতরের সবচেয়ে বামপন্থী বা সমাজতান্ত্রিক ঘেঁষা গোষ্ঠী ডিএস এর একজন সামনের সারির নেত্রী। মামদানির মতো তিনিও ধনকুবেরদের উপর ট্যাক্স বাড়ানো, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, পরিবেশ রক্ষায় গ্রিন নিউ ডিলের মতো সাহসী নীতির পক্ষে কথা বলেন। নিজের রাজনীতিতে তিনি যোগ করেছেন আধুনিক প্রযুক্তিও। প্রথাগত রাজনীতিকদের বাইরে গিয়ে তিনি ইনস্টাগ্রাম বা এক্সে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে লাইভ চ্যাটে কথা বলেন, যার কারণে তরুণ প্রজন্ম মানে জেন জির কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। অর্থাৎ আদর্শগতভাবে মামদানির মতোই আর একজন রাজনীতিক পেয়ে গেছে ডেমোক্র্যাটরা। কিন্তু মামদানির সাফল্যের আসল রহস্য তো শুধু আদর্শের মধ্যে নয়, রয়েছে তা বাস্তব প্রয়োগের মধ্যেও। গত 6 মাস ধরে তিনি তা করে দেখাচ্ছেন। রাজনীতিতে আদর্শ অনেকেই সামনে আনেন, কিন্তু ভোটাররা শেষ পর্যন্ত দেখেন তাদের জীবনে সেই আদর্শের কোনো প্রভাব পড়ছে কিনা। নিউ ইয়র্কে মামদানি সেই জায়গাতেই নিজের রাজনৈতিক পুঁজি গড়েছেন। শহরের আবাসন সমস্যা, গণপরিবহন, শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয়, এসব প্রশ্নে তিনি কেবল নিজেকে একজন ভালো বক্তা নয়, প্রশাসক হিসেবেও প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছেন। ফলে তার সমর্থন আজ আর শুধু বামপন্থী কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, একসময় তাকে নিয়ে সংশয় প্রকাশ করা মানুষের মধ্যেও তা ছড়িয়ে পড়ছে। আর এই কারণেই এবারের প্রাইমারি ফলাফলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রয়টার্স লিখেছে, মামদানির সমর্থন এখন যে কোনো প্রার্থীর কাছেই একটা বড় রাজনৈতিক সম্পদে পরিণত হয়েছে। আগে নিউ ইয়র্কে কোনো প্রার্থী প্রতিষ্ঠিত ডেমোক্র্যাট নেতৃত্বের আশীর্বাদ খুঁজতেন, এখন অনেকেই মামদানির সমর্থন খুঁজছেন।
এই পরিবর্তন শুধু একটা ব্যক্তির উত্থান নয়, এটা মামদানির আগামী দিনে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার একটা ইঙ্গিত। এখানেই ভারতের সঙ্গে একটা বিশেষ তুলনা সামনে আসে। ভারতের রাজনীতিতে নির্বাচনের সময় ধর্ম, জাতপাত, পরিচয় এবং আবেগের প্রশ্ন প্রায় মূল ইস্যু হয়ে ওঠে। রাজনৈতিক দলগুলো উন্নয়নের কথা বললেও প্রচারের কেন্দ্রে বহু সময় অন্য বিষয় চলে আসে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও কিন্তু এখানে প্রশ্ন ওঠে। অন্যদিকে নিউ ইয়র্কের সাম্প্রতিক প্রাইমারিতে ভোটের আলোচনার কেন্দ্রে ছিল বাড়ি ভাড়া, বাসস্থান, মজুরি, গণপরিবহন, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় প্রশাসনের কাজ। আমরা বারবারই বলেছি, আমেরিকা কোনো স্বর্গরাজ্য নয়, সেখানে অর্থের প্রভাব আছে, লবির প্রভাব আছে, মেরুকরণও আছে। কিন্তু নিউ ইয়র্কের এই ভোট অন্তত একটা বিষয় দেখিয়েছে, একজন রাজনীতিক যদি ভোটারকে বোঝাতে পারেন যে তার নীতির ফলে মানুষের জীবন বাস্তবে বদলাচ্ছে, তাহলে হিন্দু, খ্রিস্টান বা ইহুদি রাজনীতির বাইরে গিয়েও বিপুল সমর্থন গড়ে তোলা সম্ভব। মামদানি সেই কাজটিই করেছেন। এই কারণেই জোহরান মামদানির উত্থান শুধু নিউ ইয়র্কের ঘটনাই নয়, এটা ডেমোক্রেটিক পার্টির ভেতরের ভবিষ্যতের লড়াইয়েরও প্রতীক। আরো বড় প্রশ্ন হলো, এই প্রাইমারির ফল কি নভেম্বর নির্বাচনের পূর্বাভাস? উত্তর হলো আংশিকভাবে হ্যাঁ। নভেম্বরে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের চূড়ান্ত লড়াই হবে, কিন্তু জুনের প্রাইমারি বলে দিচ্ছে দলের কর্মী সমর্থকরা কোন ধরনের রাজনীতি দেখতে চান। তাই এই ফলাফল নভেম্বরের বিজয় নিশ্চিত না করলেও একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। সেটা হলো ডেমোক্র্যাট ভোটারদের একটা বড় অংশ আরো বাম ঘেঁষা, আরো জনকল্যাণমুখী এবং আরো আক্রমণাত্মক অর্থনৈতিক নীতি চাইছেন। তারা চাইছেন মামদানির মতো নেতাদের। নিউ ইয়র্কের ভোট তাই শুধু কয়েকজন প্রার্থীর জয় পরাজয়ের খবর নয়, এটা এমন একটা রাজনৈতিক মুহূর্ত যেখানে একজন মেয়রের জনপ্রিয়তা ধীরে ধীরে একটা জাতীয় রাজনৈতিক ধারায় রূপ নিতে চলেছে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী মামদানি যাদের প্রকাশ্যে সমর্থন করেছিলেন, তাদের মধ্যে একাধিক প্রার্থী জয়ী হয়েছেন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের কয়েকজন সরাসরি প্রতিষ্ঠিত ডেমোক্র্যাট নেতাদের পরাজিত করেছেন। ফলে প্রশ্ন উঠেছে, ডেমোক্র্যাট পার্টির ভেতরেও কি ক্ষমতার ভারসাম্য এবং নীতি বদলাতে শুরু করেছে? আর শুরুতেই আমেরিকার ইহুদিদের প্রসঙ্গ তুলেছিল, কারণ আমেরিকায় ইসরায়েল নিয়েও একটা আবেগ কাজ করে এসেছে বছরের পর বছর। আর এই আবেগের মুখ কিন্তু সেখানকার ইহুদি জনতা। ইহুদি জনতা নিউ ইয়র্কের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, সেটা শুধু তাদের সংখ্যার জন্যই নয়, তাদের বিপুল আর্থিক ক্ষমতার জোরেও। কিন্তু এবার কি দেখা গেল, আমেরিকায় ট্রাম্পের দল রিপাবলিকানের মতোই ডেমোক্র্যাটদের মধ্যেও ফিলিস্তিনের কথা বলা মামদানির সমর্থন ব্যাপক। মানে ওখানকার ইহুদি জনতাও মুখ ফিরিয়ে নিয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহুর রাজনীতি থেকে। মামদানি প্রকাশ্যেই নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলেছিলেন তিনি নিউ ইয়র্কে এলে তাকে জেলে পুরবেন। নিউ ইয়র্কের ইহুদিরা তা সমর্থন করেছেন। এর মধ্যে এক সমীক্ষাও চমকে দিয়েছে সবাইকে। 2022 সালের এক সমীক্ষায় দেখা গিয়েছিল, তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে 62% ইসরায়েলের বিরুদ্ধে ছিলেন। 2025 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 71% এবং 2026 সালে তা বৃদ্ধি পেয়ে 84% পৌঁছেছে। মানে শতকরা 84 জন তরুণ ডেমোক্র্যাট এখন ইসরায়েল বিরোধী। এখানেও একটা কাহিনী মে টুইস্ট আছে, সেটা শুনলে অবাক হয়ে যাবেন। ভাবা যেতেই পারে ওই 84 জনকে বাদ দিলে তাহলে বাকি 16% ইসরায়েলকে সমর্থন করেন, আর এটাই মহাভুল। সমীক্ষা বলছে এদের মধ্যে বাকি 13% এমন তরুণ রয়েছেন যাদের কোনো মতামত নেই, আর মাত্র 3% তরুণ ডেমোক্র্যাট ইসরায়েলের সমর্থক। তাহলে মামদানি ম্যাজিক এখন কোথায় পৌঁছচ্ছে, আর আগামী দিনে সেটা কোথায় পৌঁছতে পারে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।